আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। তো তোমাদের সামনে এখন যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় এই সাবজেক্টের বলা যায় যে অন্যতম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যে বারিধারা চক্র কাকে বলে এবং বারিধারা চক্রের চিত্র সহকারে বর্ণনা। ঠিক আছে, তো সেইটা বারিধারা চক্র কাকে বলে সেই সংজ্ঞাটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। তো এই প্রশ্নটা আসলে শুধু ওই সংজ্ঞাটা, অর্থাৎ বাকি আলোচনাটা দেওয়া লাগবে না, শুধু এই প্রশ্নটা এই সংজ্ঞাটা এবং এই চিত্রটা, এবং এই প্রশ্নটা দেখা যাচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত আকারে আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এটা আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, তো সেই কারণে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। তো প্রথমত বারিধারা চক্র আমরা আগেই বলেছি, তো সেটা আমি একটু আবার দ্রুত বলার চেষ্টা করি, একটু মিলিয়ে নাও। যে একটি জটিল প্রাকৃতিক প্রক্রিয়া, অর্থাৎ সহজ প্রক্রিয়া না কিন্তু এটা, ঠিক আছে, একটি জটিল প্রাকৃতিক প্রক্রিয়ায় পানির অনবরত বাষ্পীভবন ও ঘনীভবন হওয়া। এই যে বাষ্পীভবন ও ঘনীভবন হচ্ছে, ঠিক আছে, এই যে ইভাপোরেশনের মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইভাপোরেশনের মাধ্যমে কি হচ্ছে, যে তোমার হচ্ছে যে এটা কি হচ্ছে, যে এখান থেকে তোমার যে আর্দ্রতাটা, ঠিক আছে, আর্দ্রতাটা উপরে চলে যাচ্ছে বাষ্পীভবন আকারে। সেই বাষ্পীভবন হওয়ার পরে আস্তে আস্তে কনডেনসেশন বা ঘনীভবন হয়ে এই যে মেঘে তৈরি হচ্ছে, মেঘ তৈরি হওয়ার পরে সেখান থেকে প্রিসিপিটেশন হচ্ছে, বা অর্থাৎ প্রিসিপিটেশন বলতে বোঝাচ্ছে কি বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি রূপে ভূপৃষ্ঠে পতন। তারপরে কি হচ্ছে, যে ভূত্বকের উপর দিয়ে প্রবাহ, ঠিক আছে, এই যে ভূত্বকের উপর দিয়ে প্রবাহ, অর্থাৎ ভূত্বকের উপর দিয়ে প্রবাহ বলতে কি, এই যে এই সাইড দিয়ে এর উপর দিয়ে কি হচ্ছে, যে রান অফ আকারে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, এই যে এইসব জায়গায়। তাহলে এইখানে আমাদের যে ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরে বলতেছে যে মৃত্তিকায় শোষণ, ঠিক আছে, অর্থাৎ মৃত্তিকাতে যে ইনফিল্ট্রেশন হচ্ছে, যে শোষণটা। এবার তারপরে বলতেছে যে পানি ধারণকারী স্তরে সঞ্চিত হওয়া, এই যে যেটা আসতেছে সেটা পার্কুলেট হয়ে পানি ধারণকারী স্তরে গিয়ে সঞ্চিত হচ্ছে। তারপরে বলতেছে যে তোমার হচ্ছে যে গাছপালার কি বলে, গাছপালার যে পানি গ্রহণ, ঠিক আছে, অর্থাৎ গাছপালা শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করতেছে, কারণ গাছপালা বেঁচে থাকে কিসের মাধ্যমে, এখান থেকে পানি গ্রহণের মাধ্যমেই তো, তাই না, প্রশোধন প্রক্রিয়ার জন্য যে পানিটা লাগে সেটা। ঠিক আছে, তাহলে সেই গাছপালার পানি গ্রহণ ও প্রশোধন। তারপর বলা আছে কি যে পানি তোমার হচ্ছে যে পানি ভূনিম্নস্থ প্রবাহের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ উৎসে পৌঁছে, অর্থাৎ কি এই যে দেখো যে এইটা কি ওয়াটার টেবিল, এই ওয়াটার টেবিলের নিচের যে পানি, এই পানিটা দেখো যে আস্তে আস্তে এই যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, যে এই যে এইভাবে ফ্লো হয়ে কি হচ্ছে দেখো তো, এই যে এই ওশেন, অর্থাৎ এখানে গিয়ে কি সমুদ্র বা নদী, এইখানে গিয়ে কিন্তু জমা হচ্ছে। তাহলে এই যে যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা কি যে সাবসারফেস ফ্লো, অর্থাৎ কি সাবসারফেস রান অফ, অর্থাৎ কি মাটির নিচ দিয়ে রান অফ, যেটা গ্রাউন্ড ওয়াটার টেবিল যেটা থাকে, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচ দিয়ে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করলাম। এবং তারপরে গিয়ে কি বলতেছে, যে মাধ্যমে ভূপৃষ্ঠের উৎসে পৌঁছা ইত্যাদি কার্যাদি চক্রাকারে সম্পাদিত হয়ে আসছে। ঠিক আছে, অর্থাৎ কি যে কন্টিনিউয়াসলি ইভাপোরেট বা মনে করো যে বাষ্পীভবন হচ্ছে, প্রশোধন হচ্ছে, সেটা কনডেনসেশন হচ্ছে, সেটা বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এমন না যে এইটা আগে হচ্ছে তারপরে ওইটা, এইভাবে এটা কিন্তু একেবারে কন্টিনিউয়াস প্রসেস। যে টাইমে বৃষ্টি হচ্ছে সেই টাইমে অন্য জায়গায় ইভাপোরেট হচ্ছে, ঠিক আছে, সেইটা বৃষ্টিপাত হওয়ার পরে যে জায়গায় মনে করো ইনফ্লেটেড হচ্ছে, অন্য জায়গা থেকে ইভাপোরেশন হয়ে আবার কি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে। অর্থাৎ একেবারে কন্টিনিউয়াস, যে কোনোটা কিছুক্ষণ মনে করো থেমে থাকে এমন না, এটা কি একেবারে চলমান একটা প্রসেস। তো আমরা এই যে যে চক্রাকারে যে সম্পাদিত হয়ে আসে যে বিভিন্ন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, বা এই প্রাকৃতিক চক্রকেই বলে থাকি কি বায়ু চক্র বা পানি চক্র। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি এখন চিত্রটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, তো দেখো, তো আমি এই চিত্রটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমত আমরা এই চিত্র আঁকানোর জন্যে প্রথমত কি করব, যে এখানে একটা কি বলা আছে, যে সুনো, অর্থাৎ কি এটা এইচ না, এটা এন হবে। ঠিক আছে, তোমার এটা হচ্ছে যে সুনো, অর্থাৎ বরফ। ঠিক আছে, সে এটা মনে করো যে একটা বরফের পাহাড় বা কোনো একটা জায়গা। তাহলে এই সব জায়গায় দেখা যাচ্ছে যে তোমার কি হচ্ছে, যে বরফ জমা হচ্ছে। আবার তোমার প্রিসিপিটেশনটা কি, যে কোনো জায়গায় তুষার আকারে হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টিপাত আকারে হচ্ছে, তো এই আর কি। তো এইখানে ধরো যে বৃষ্টিপাত আকারে হচ্ছে, আর এখানে কি সুনো আকারে হচ্ছে। তাহলে এইখান থেকে কি হবে, এইখান থেকে বৃষ্টিপাতে এখানে আরেকটু এই উপর দিয়ে আরেকটা তীরচিহ্ন দেখাবা। এই যে এইখানে যেমন দুইটা তীরচিহ্ন দেওয়া আছে, এখানে এইভাবে তীরচিহ্ন দিয়ে দিবা। এইটা বলতে বোঝাবে কি, এইটা হচ্ছে যে আমাদের তোমার হচ্ছে যে সারফেস রান অফ। ঠিক আছে, অর্থাৎ এরকম দুইটা তীরচিহ্ন দিয়ে সেখানে কি তোমার রান অফটা দেখিয়ে দিবা। এইটা এই চিত্রে নাই আর কি, তো এই চিত্রটা দেখানো অবশ্যই উচিত। ঠিক আছে, অর্থাৎ কি এখানে এইভাবে এরকম দুইটা তীর চিহ্ন দিবা এইভাবে উপরে। ঠিক আছে, কারণ এই যে প্রিসিপিটেশন হচ্ছে, হওয়ার পরে কি মাটির উপর দিয়ে গড়িয়ে যায় কি একটা বৃহৎ অংশ, সেই বৃহৎ অংশটাই দেখায়নি। তো যদিও কি বলা যায় যে দেখায়নি, তোমরা একটু দেখাই দিবা। এই চিত্রটা অনেকটা বেটার। ঠিক আছে, অন্যান্য যতগুলো চিত্র আমরা গুগলে পেয়ে থাকি তার ভিতরে এই চিত্রটা মোটামুটি অন্য চিত্র চাইতে বেটার, এবং এখানে জাস্ট কি রান অফটা অ্যাড করে দিলেই এই চিত্রটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো
তো আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল এটা ইভাপোরেট হচ্ছে, ঠিক আছে। তাহলে ইভাপোরেট হচ্ছে দেখো যে সব জায়গা থেকে। ইভাপোরেট কোন কোন জায়গা থেকে হচ্ছে, এই যে তোমার হচ্ছে যে এই পানি থেকে, ঠিক আছে, তারপরে এই সব এই শুকনা মাটি থেকে, ঠিক আছে, এই যে যেমন কি তোমার হচ্ছে যে লেক থেকে। তাহলে এই প্রথম কি ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেট হয়ে এই পানির এই মনে করো আর্দ্রতাটা কি হচ্ছে, কন্ডেনসেশন হচ্ছে। অর্থাৎ তুমি মানে চিত্রটা আঁকানোর সময়, চিত্র আঁকানোর পরে যাই যে তোমার হচ্ছে যে বিভিন্ন ডাটাগুলো লিখবা, তাহলে প্রথমে লিখবা কি ইভাপোরেট, ঠিক আছে, অর্থাৎ বাষ্পীভবন, ঠিক আছে, বাংলা লিখলে কি এটা বাষ্পীভবন। তারপরে এই কন্ডেনসেশন মানে কি এটা ঘনীভবন, অর্থাৎ আমরা যেমন বলি কন্ডেন্সড মিল্ক, তাই না। আমরা দেখা যাচ্ছে যে চায়ের দোকানে গেলে কি বলি যে কন্ডেন্সড মিল্কের যে তোমার হচ্ছে যে চা তৈরি করে দেয় ওইটা, তাই না। তো ওইটা কি, ওইটাকে আমরা যে গরুর বা মহিষের যে দুধটা আমরা পাই সেটা কি একেবারে ওই কন্ডেন্স মিল্কের আকারে পাই, ওটা কিন্তু পাই না। ওটা কিন্তু একটা প্রসেস করে কন্ডেন্সড করা, অর্থাৎ কি কন্ডেন্সড করা মানে কি যে ঘনীভূত করে ফেলা, অর্থাৎ ঘন করে ফেলা। তাহলে এটা কি যে আস্তে আস্তে এই জলীয় বাষ্পটা বাতাসের ভিতরে ছিল, তারপর ওটা শীতল আবহাওয়ায় কি আস্তে আস্তে কন্ডেন্সড হলো, কন্ডেন্সড হয়ে কি ক্লাউড বা মেঘ তৈরি হলো, ঠিক আছে। সেই মেঘের থেকে প্রিসিপিটেশন হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টি স্নো হচ্ছে বা মনে করো তুষারপাত হচ্ছে। এবার এই বৃষ্টিপাত হোক বা স্নো হোক, ঠিক আছে, স্নোটা পড়ার পরে আস্তে আস্তে এক সময় এটা কি হয় যে একটু মনে করো যে তাপ পাইলে সেটা কি হয় যে গলে। তো গলার কারণে কি হবে, এই দিক দিয়ে তোমার প্রথমত রান অফ দেখাইতে হবে, এবং রান অফ ছাড়াও কিছু অংশ কি হবে ইনফিল্ট্রেশন হবে। এই যে প্রথম যে তীর চিহ্নগুলো এগুলো হচ্ছে ইনফিল্ট্রেশন হচ্ছে। তাহলে এইখানে আমাদের ইনফিল্ট্রেশন হচ্ছে, এবং এই তীর চিহ্ন লাইনটা যদি আরেকটু নিচে নামিয়ে দাও, যেমন কি এই লাইনে দেখো যে তীর চিহ্নটা অর্ধেক উপরে আছে অর্ধেক নিচে আছে, তুমি ঠিক এই গ্রাউন্ড ওয়াটার ফ্লো যেটা আছে, ঠিক আছে, এই গ্রাউন্ড ওয়াটার ফ্লোর এই দাগের অর্ধেক মনে করো যে তীর চিহ্নটা কি হবে এমনভাবে দিবা ঠিক এইটার মতো যে দাগের উপর দিয়ে হবে। তাহলে অর্থাৎ কি কিছু অংশ নিচে থাকবে কিছু অংশ উপরে থাকবে এই তীর চিহ্নের, তাহলে আমরা সেটা আরও বেটার বলতে পারবো। তাহলে কি এই ইনফিল্ট্রেশন হওয়ার পরে কিছু অংশ কি হচ্ছে পার্কুলেট হচ্ছে, এবং কিছু অংশ তোমার গ্রাউন্ড ওয়াটার ফ্লো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি এই যে আমাদের এইখানে সাবসারফেস রান অফ হচ্ছে, তাহলে এই সাবসারফেস রান অফের মাধ্যমে এটা মনে করো যে আবার কি এই যে তোমার ভূপৃষ্ঠস্থ যে তোমার পানির উৎসগুলো আছে সেইখানে গিয়ে জমা হচ্ছে। তাহলে দেখো আবার গ্রাউন্ড সারফেসটা ফ্লো হয়ে এখানে জমা হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কিন্তু একটা তোমার এখানে যে পানিটা আছে, অর্থাৎ এখানে যে পানির লেভেলটা আছে তার থেকে কিছুটা উপরে। যদি এমন জায়গা পাই তাহলেই তখন আমরা দেখতে পারবো কি ঝর্ণা। আমরা অনেক সময় দেখে থাকি না যে পাহাড়ি অঞ্চলে গেলে সেখানে কিন্তু আমরা ঝর্ণা দেখতে পাই, ঠিক আছে, কিন্তু আমরা কি সমতল ভূমিতে ঝর্ণা দেখতে পাই, সেখানে কিন্তু পাই না। তো দেখো পাহাড়ি এলাকায় নর্মালি দেখা যায় কি যে গ্রাউন্ড ওয়াটার ফ্লোটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা থাকে, ঠিক আছে, বা ওয়াটার লেভেল আমরা যেটাই বলি পানিতল, তাহলে সেই ভূপৃষ্ঠস্থ পানির তল সেটা যদি কখনো আমরা দেখি যে তোমার হচ্ছে যে এরকম কোনো নদী বা কোনো একটা লেক, ঠিক আছে, তার থেকে কিছুটা উপরের লেভেলে আসছে, তাহলে এখান থেকে কি হবে স্প্রিং অর্থাৎ ঝর্ণা তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ঝর্ণা তৈরি হবে, ঝর্ণা তৈরি হয়ে এখান থেকে নদী তৈরি হতে পারে, লেক তৈরি হতে পারে বিভিন্ন রকম। তাহলে এখানে একটা লেক দেখানোর চেষ্টা করছে, এবং এটা লেক, তারপরে কি হচ্ছে যে এখানে গিয়ে কয়েকটা গাছপালা দেখানোর চেষ্টা করছে, যে গাছপালা থেকে কি হচ্ছে ট্রান্সপিরেশন হচ্ছে, ট্রান্সপিরেশন বা প্রস্বেদন হচ্ছে, অর্থাৎ ইভাপোরেশনের সাথে এই প্রস্বেদনের মাধ্যমে কিছু জলীয় বাষ্প তোমার হচ্ছে যে বাতাসে জমা হয়, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেক আছে, এবার লেকের এই যে এই ডট ডট করে এটা কি, এটা একটা তোমার হচ্ছে যে ওয়াটার লেভেল, ঠিক আছে, এই ডট ডট করে ঠিক যেখানে গিয়ে মিলছে সেখানে গিয়ে কি আবার কি রিভার, ঠিক আছে। তার মানে কি এই গ্রাউন্ড ওয়াটার লেভেল এটা বলতে কি বোঝায় যে এর ভিতর দিয়ে মাটির যে মনে করো দানার যে ছিদ্রগুলো আছে ওর ভিতর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, যেটা আমরা কি করি এই যে বিভিন্ন ধরনের কূপ খনন করে কি আমরা সেখান থেকে পানি তুলি না, যে টিউবওয়েল পাম্প করে কি হয় পানি তুলি, তাহলে ওই পানিগুলোও কিন্তু এই যে এইরকম এর এই পাইপ উপর থেকে পাইপ পুঁতে দেওয়া হয়, ঠিক আছে, বা ড্রিল করা হয় করে এটা টোটালি তোমার বা বোরিং করা যেটাই বলো, তাহলে এই বোরিং করে এই লেভেল পর্যন্ত আসা হয়। আসার ফলে কি হয় যে এইখানে আমরা যখন একটা ফাঁকা জায়গা তৈরি করি এবং ওটা যখন আমরা পাইপের মাধ্যমে আটকে রাখি, ওর আশপাশের মাটিটাকে ওর ভিতরে ঢুকতে দিই না, তখন কি হয় ফাঁকা জায়গায় এই পানিগুলো জমা হয় এবং ওই পানিটা আমরা উঠিয়ে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে কি হয় এর ভিতরে জমা যে হচ্ছে ওই পানিটা কোত্থেকে আসতেছে, ওই মাটির ভিতর থেকেই তো আসতেছে, তাই না। অর্থাৎ ওই মাটির যে মনে করো দানা, ঠিক আছে, অর্থাৎ একটা দানা আর একটা দানা এরকম পাশাপাশি থাকলে ওদের ভিতরে যে তোমার যে কি বলা যায় যে আন্তদানা যে ফাঁকাগুলো থাকে সেই ফাঁকাগুলোর ভিতর দিয়ে আমাদের এই পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এইখান থেকে চলে গেল কি রিভারে অর্থাৎ নদীতে, ঠিক আছে। এরপরে গিয়ে কি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াটার লেভেল আরও নামলো, গিয়ে এখানে গিয়ে ওশেন বা সমুদ্র, অর্থাৎ তুমি এইভাবেও দেখাইতে পারো, বা দেখা যাচ্ছে যে এছাড়াও আরও অনেক চিত্র আছে তুমি সেসব চিত্র দিয়েও দেখাইতে পারো, বাট আমার কাছে মনে হয় যে এই চিত্রটা সবচাইতে বেটার। এবং এইখানে দেখো যে একটা সূর্য দিয়ে সূর্য কিরণ দেখানো হয়েছে, যেটার মাধ্যমে কি হচ্ছে, যেটার মাধ্যমে এই যে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন প্রক্রিয়াটা চলতেছে।
তো এই টোটালটাকেই মূলত হাইড্রোলজিক সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, বারিধারা চক্র, পানি চক্র, বাড়ি চক্র, যাই বলো না কেন সেটা এটাকে বলে। তো আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা। তো এই চিত্র আকারে তোমরা যদি দিতে পারো, জাস্ট একটা জিনিস অ্যাড করে নিবা, সেটা বললাম তো যে একটা সারফেস রান অফ, ঠিক আছে, সেটা অ্যাড করে দিবা। অর্থাৎ ইনফিল্ট্রেশনটা আর একটু মনে করো যে এই জায়গাটা আর একটু বড় করে দিবা, অর্থাৎ সোনোটা আর একটু এই পাশে সরিয়ে দিয়ে এখান থেকে কি করে দিবা, এখান থেকে দুটা এরকম তোমার তীর চিহ্ন দিয়ে ওই তীর চিহ্নের উপরে কি লিখে দিবা, রান অফ, ঠিক আছে, শুধু কি রান অফ লিখে দিবা। আর যদি তুমি এখানে আর কিছু লিখতে চাও যে সাব সারফেস রান অফ, ঠিক আছে, সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। যে মানে কোনো চিত্রই আসলে কি যে ফুলফিল নাই, তোমার কোনো চিত্রে কোনোটা কম আছে, কোনোটা বেশি আছে। আশা করি বুঝতে পারছো। তো এই ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই এই ব্যাপারে একটা ভালো ধারণা পেয়েছো। এবং এই প্রশ্নটা চাকরির বাজারে অবশ্যই মনে করো, মানে কি বলা যায়, তুমি যদি 5টা পরীক্ষা দিয়ে থাকো, চাকরির পরীক্ষা, ঠিক আছে, মানে পাস করার পরে তো চাকরি বাকরি করবা সবার ইচ্ছা আছে, 5টা পরীক্ষা দিলে তার ভিতর মিনিমাম 1-2টাই এই প্রশ্ন পাবা, আশা করা যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।